আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। কালকে রাতেই ভিডিও ব্যাগ করতে বলে গুছিয়ে না। রাখা হয়েছিল, মানে প্রিপারেশন কালকে থেকেই নেওয়া হয়েছিল যে আজকে সকাল সকাল উঠে ঢাকায় চলে যাব। কিন্তু মানে ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় 8:30টার মতো বেজে গেছে। তো তাড়াহুড়া করে মুখ ধুয়ে হালকা কিছু নাস্তা খেয়ে এই যে শুরু করলাম প্রিপারেশন। দেখো আরো ব্যাগটা এখন ঠিকভাবে ভালোভাবে গাড়ির সাথে বেঁধে নিচ্ছি। হেলমেটটা পরে একটু নিবা ফারুক। পরেই বের হয়ে যাব। অনেক লেট হয়ে গেল। সকাল সকাল গেলে রোদটা গায়ে লাগতো না। আম্মু এগারোটা তুমি রাখো। বারোটার মধ্যেই ঢাকায় পৌঁছে যাইতাম যদি 5টা থেকে 6টার মধ্যে বের হইতে পারতাম। এখন প্রায় 9টা বেজে গেছে। মানে সবকিছু গুছিয়ে বের হইতে হইতে 9টা 9:30টার মতো বেজে গেছে। এখন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলাম, বের হয়ে গেলাম। ঠিক আছে, গেলাম। থাক, আপুরও বললে না। বেশি বেশি আল্লাহর নাম করতে করতে যাও। সবার থেকে বিদায় নিয়ে বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিয়ে শুরু করলাম চালানো। দেখি কতক্ষণ লাগে। আজকে যে রোদের তাপ, মনে হচ্ছে যাইতে যাইতে বারবিকিউ বা ফ্রেঞ্চ ফ্রাই যাই হই মানে কিছু একটা হয়ে যাব। এতটা রোদ সচরাচর কয়েকদিনে ছিল না। গতকালকেও ঠান্ডা ছিল, আমি গতকালকে বেরিয়ে যেতাম, আমাকে বের হতে দিল না, এক প্রকার জোরাজুরি করে রেখে দেওয়া হয়েছে। বললো যে আমি অবশ্য বের হইতে হইতে প্রায় 1:30টার দিকে রওনা দিতে চাইছিলাম, তখন যেতে যেতে রাত হয়ে যেত, এই জন্য বাড়ি থেকে বের হতে দেয় নাই। সো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। মানে আমার সকাল সকাল, মানুষের সকাল তো আরও অনেক আগেই হয়। আহ, আমার ঘুম থেকে উঠতে উঠতেই 10টা বেজে যায়, তাও আজকে 8টার দিকে ঘুম থেকে উঠলাম। আর আমার ঘুম ভালো না হলে গাড়ি ড্রাইভ করতে পারি না আমি। যখনই লং ড্রাইভে যাই আমি 10টা 11টার দিকে বের হই। সবাই বলে যে তাড়াতাড়ি বের হওয়ার জন্য, কিন্তু আমার হয় না। যাক, আল্লাহর নাম নিয়ে হাইওয়েতে উঠে গেলাম। দোয়া করবেন সবাই যেন সহি সালামতে ঢাকায় পৌঁছাতে পারি। এই আর কি। দেখেন আমার রাজশাহী টু ঢাকার জার্নি। যারা রাজশাহী থেকে বাইক নিয়ে ঢাকায় যান বা ঢাকা থেকে রাজশাহীতে আসেন বাইক নিয়ে, তারা ভিডিওটা দেখতে পারেন, কন্টিনিউ করতে পারেন। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আমার লাইফে। মানে বলতে পারেন কয়েকটা সিঁড়ি পিছে নামে গেছি শুধু এই জায়গাটার কারণে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি আলহামদুলিল্লাহ, আমি আমার দুঃখ নাই। আল্লাহ এর চেয়ে খারাপ কিছুও করতে পারতো। তবে আমার সাথে আমার একটা ভাই, উনিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যেমন হয়েছি আমার থেকে ডাবল ওনার ক্ষতি হয়েছে, আর ওই ক্ষতিটাই আমার কষ্ট লাগছে এবং আমি নিজেকে এখনও ছোট ভাবতেছি। এই জিনিসটা আমাকে প্রতিনিয়ত করে করে খাচ্ছে। ওই খারাপটা যদি আমার সাথে হইতো আমি নিজেকে সামলাই নিতে পারতাম হয়তো, কিন্তু এখনও আফসোস আমি নিজেকে সামলাতে পারি নাই। গত 1 বছর আগের কথা এই জায়গাটায়। মানে আমরা দুইজন যাচ্ছিলাম, আমাকে ঢাকায় আগায় দেওয়ার জন্য রাতে 10টার দিকে ভাইয়া যাচ্ছিল, আমি ড্রাইভ করতেছিলাম। ভুলবশত মানে আমি দেখি নাই, ওই সামনে থেকে একটা মাইকো ওভার স্পিডে আসছিল, হয়তো কোনো অবৈধ জিনিস ছিল গাড়িতে, আমাদের মেরে দিয়ে চলে গেছে। মানে আমরা পাশে সাইডেই ছিলাম। আর অ্যাক্সিডেন্ট হওয়ার সময় কি ওই মুহূর্তটা এক্স্যাক্টলি মনে থাকে না। মানে এতটুকু আমি শিওর আমাদের ভুল ছিল না। মানে ও অনেক মানে গতিতে আসছিল। মানে পাশে একটা অটো ওভারটেক করতে গিয়ে মানে ও একটু বেশি ঘুরাই ফেলছিল, গাড়ি প্রায় 100-র উপরে ছিল, আমাদেরকে মেরে দিয়ে চলে গেছে। আর সাথে সাথে আমরা দুজনেই পড়ে যাই। মানে ভাইয়ের অবস্থা তো তখন খুব খারাপ ছিল, মানে তখন আমি উঠে দাঁড়াইতে পারছিলাম। মানে আমার অনেক ফ্র্যাকচার হয়েছিল, জাস্ট পায়ে, হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত আমার প্রায় ছিলে গেছে, সাদা হয়ে গেছিলো এতটুকু জায়গা। আর উপরে হাতে কোনো ক্ষতি হয় নাই, আমি সম্পূর্ণ গাড়ি কন্ট্রোলই করে ফেলছিলাম। কিন্তু ধাক্কাটা মূলত ভাইয়ের পায়ে লাগছে। আমার সামনের জায়গা ঢুকাই ফেলছিলাম বাম পাশে, তো ভাইয়ের পিছনের জায়গাটা ঢুকতে পারে না, ও এসে ভাইয়ের পায়ে মারছে। আর ভাইয়ের এই যে রানের যে বড় মোটা হাড়টা, ওটা ভেঙে গেছিলো। ভাইয়া এখনও সে ভাঙা পা নিয়ে চলাফেরা করে, তাই ভাইয়ার সামনে যে কথা বলতো আমার এখন একটু মানে ছোট ছোট মনে হয় নিজেকে। সবাই আমার আর ভাইয়ের জন্য দোয়া করবেন, বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাকে এসব কথা না বলি, একটা লং ড্রাইভে যাচ্ছি। সবাই হয়তো বোরিং হয়ে যাচ্ছেন যে কি ভিডিও দেখতে এলাম আর কি কাহিনী বলতেছে। এটা আমার লাইফের একটা মানে খারাপ সময় ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। চলেন শুরু করি। এটা আমাদের মানে হাইওয়ে এখনো উঠি নাই, এই যে সামনে হাইওয়েতে উঠবো, এই যে রাজশাহী টু এই যে নাটোর যে হাইওয়ে, ওটাই উঠবো এখন। আমাদের এটা এসে
বানেশ্বর থেকে সারদা পুলিশ একাডেমির যে রাস্তা, ওই রাস্তাতে ছিলাম এতক্ষণ। এখন আমরা মূল যে ঢাকা রাজশাহীর হাইওয়ে, ওটাতে উঠে গেলাম। এখন বিসমিল্লাহ বলে শুরু করলাম। আগে বিসমিল্লাহ বলে শুরু করছি, এখন আবার নতুন করে শুরু করলাম। আর আরেকটা বিষয় যে কালকে গাড়িতে মোবিল চেঞ্জ করার কথা ছিল, কিন্তু করতে পারিনি। আজকে এখন যাওয়ার সময় করব। মানে এখানে নাকি নতুন একটা টিভিএস সার্ভিস সেন্টার, মানে টিভিএস শোরুম হয়েছে, কিন্তু কোথায় সেটা বুঝতেছি না। ম্যাপে দেখছিলাম আশেপাশে কোথাও আছে। এটা না, এটা হিরোর মনে হয় সামনে। আরও দেখি একটু সামনে গিয়ে। আমাকে ওই দিন ফোন দেওয়া হয়েছিল, কারণ উনি কোম্পানি থেকে হয়তো নাম্বার পাইছিল। তারপরে আমি ম্যাপে দেখছিলাম, এই যে সামনে, ওই যে সামনে টিভিএস সার্ভিস সেন্টার দেখা যাচ্ছে। এখন একটু দেখে শুনে পার হইতে হবে। আরে ভাইয়াকে একটু চাপ দিয়ে দিলাম, সাইকেল ভাইয়াকে। সরি ভাই। ভাইয়া তাকায় আছে, পিছন থেকে এসে সামনে ব্রেক করলাম। এই জিনিসটা আসলে অনেক খারাপ। যাক, সরি বলে ফেলছি। দেখি মোবিল পাওয়া যায় কি। টিভিএস এর মোবিলটা আছে? এই যে ভাইয়া বললো আছে। দেখি মোবিলটা চেঞ্জ করে তারপর রওনা করব, কারণ মোবিলটা প্রায় মানে শেষ হওয়ার পথেই হয়ে গেছে। ওভার চালানো হয়েছে মোবিলটা দিয়ে। চলে আসলাম তাদের সার্ভিস সেন্টারের ভিতরে। সামনে শোরুম, পিছনে সার্ভিস সেন্টার। ভালোই লাগলো সার্ভিস সেন্টারটা। ভাইয়া মোবিলটা অলরেডি ডেন্ট দিয়ে ফেললো। যে এ হলো তাদের সার্ভিস সেন্টার। 3টা আছে, সার্ভিস বোর্ড আছে গাড়ি সার্ভিস করার জন্য। এখানে ওয়েটিং রুম, এদিকে গাড়ি দেওয়ার জায়গা। মূলত এখনো সবকিছু এলোমেলো আছে, কারণ ভাইয়ারা বললো যে এখনো তাদের নাকি সার্ভিস সেন্টার ওপেন হয় নাই, মানে উদ্বোধন হয় নাই। এই যে চলে আসলো আমার অথেন্টিক জেনুইন ইঞ্জিন অয়েল। আমি সবসময় কোম্পানির যে জেনুইন ইঞ্জিন অয়েলটা, এটা ইউজ করি, কারণ এটা আমার মনে হয় যে আমার ফোরবির জন্য এটাই বেস্ট, তাই আমি এটাই ইউজ করি। এই যে ভাইয়া আমার ইঞ্জিন অয়েল ডেন্ট দিয়ে ফেললো, এখন নতুন ইঞ্জিন অয়েল ঢুকিয়ে দিচ্ছে। আমি আমার কাজ শেষ করে আমিও বের হয়ে গেলাম। বের হওয়ার সময় আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে ব্ল্যাক ডায়মন্ড, মানে আমি যদি আর 6টা মাস পরে কিনতাম এই গাড়িটা, 100% আমি কিনতাম। FI-ABS যে নতুন ভার্সনটা, আমি কিনার 6 মাস পর এটা লঞ্চ হয়েছে। আমার আইডিয়া ছিল না। ভাইদের এসে সামনে যে শোরুম, এটা হচ্ছে বানেশ্বর বাজার, রাজশাহীর আগে বানেশ্বর। আর এই যে দেখা যাচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড, মানে আমার ঘোড়া, ব্ল্যাক হর্স। এ আমার সব কিছু, এ আমার দুনিয়া বলতে পারেন। মানে এক কথায় ও আমাকে যে সাপোর্টটা দিচ্ছে বা দিয়ে আসছে, এক কথায় অসাম। আমি টিভিএস এর প্রতি ফিদা, এবং বিশেষ করে ওর প্রতি। কার বাইক কীরকম সার্ভিস দেয় আমি জানি না, কিন্তু এটা আমার মনের মতো একটা বাইক। মানে কি বলবো, আমার ফার্স্ট বাইক এটা। আমি অন্য বাইক চালাইও না, আমি চাইও না আমি অন্য বাইক চালাইতে। আমি যতদিন থাকবো আমি টিভিএসেই থাকবো। আর যদি কখনো আল্লাহ টাকা পয়সা দেয়, আমি স্পোর্টস বাইক কিনবো না, কখনোই না। স্পোর্টস বাইক আমার পছন্দ না। আমি যদি কিনি, আমি কিনবো হচ্ছে MT-15 ইয়ামাহার যে নেগেট ভার্সনটা। এই 4B তো আমার কাছে বেস্ট, মানে বাজেট কমের ভিতরে নেগেট ভার্সন আমার সেই ফিল দেয়। মানে MT-15 ফিল পাচ্ছি। যখন কখনো আল্লাহ তৌফিক দেবে, তখন আমি MT-15টা নেওয়ার চেষ্টা করব, কিন্তু পাশাপাশি 4B আমার কাছে অবশ্যই থাকতে হবে, কারণ প্রথম বউ তো আর ছাড়া যায় না ভাই। যাক গেম, সব কাজ শেষ করে এবার স্টার্ট দিলাম। বের হইতে হইতে প্রায় আমার এখান থেকেই 10:30 11টার মতো বেজে গেছে। এখন দেখি ঢাকায় পৌঁছাইতে কয়টা বাজে। দোয়া করবেন সবাই, আর দেখতে থাকুন আমার রাজশাহী থ্রু ঢাকার জার্নি। রাস্তায় কি কি হয়, কি কি করব, কোথায় থামবো, কি করব না করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে থাকুন সবাই। মানে বের হতে না হতেই মামাদের সাথে দেখা, মানে কি আর বলবো। যাকে আসার সময় না হলো 8-9 জায়গায় থামাইলো পুলিশ, এখন যাওয়ার সময় আল্লাহ জানে কত জায়গায় পুলিশের সাথে দেখা হয়। সেফলি ড্রাইভ করি। দেখেন 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 ওদের কাজ কাম, মানে বাইকারদের ভাই বিশ্বাস করেন, হাইওয়েতে যারা আমার মতো ড্রাইভ করেন লং ট্যুর, আমি ঢাকা চট্টগ্রাম বলেন, ঢাকা কুমিল্লা বলেন, ঢাকা সিলেট বলেন, ঢাকা রাজশাহী বলেন, সব জায়গায় ড্রাইভ করি। মানে বাসের মতো খারাপ মানে আমি আর কোনো গাড়িকেই দেখি না। ওরা বাইকারদের মানে বাইকারই মনে করে না, মানে যেভাবে পারে ওইভাবে চাপ দিয়ে বিলে, নদীতে, খালে, বিলে যেখানেই পারে ফালাই দিয়ে
মানে ও একবার তাকাবেও না, খুবই অসহায়। মানে বাইকাররা এই রাস্তাতে, হাইওয়েতে বিশেষ করে সিঙ্গেল যে 1x1 হাইওয়েতে খুবই অসহায়। মানে আশা করি প্রশাসন যদি আমাদের এই ছোট ইউজারদের ভিডিওগুলো দেখে, ওদেরকে অন্তত ওদেরকে কি বলবে, মানে ওদের মধ্যে মানুষত্বটা নাই। দেখেন না, এই যে হানিফ নাকি হানিও কি, এটা হানিফ কোম্পানির বাস তো এরকম করবে না। এই যে হানিফের মতো নাম দিয়ে লোকাল বাসগুলা, এই যে দেখেন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে যাত্রী নিচ্ছে, ওই পাশে পুরাই জ্যাম। মানে ওই দেখেন সামনে একটা, ওই পাশে একটা, এই পাশে একটা, মানে এতটুকু রাস্তায় যদি দুইটা বাস দাঁড়ায় থাকে তাহলে মানে আমরা যাব কোন দিক দিয়ে, মানুষ চলাফেরা করবে কোন দিক দিয়ে, আবার অপোজিট থেকে গাড়িগুলো আসবে কোন দিক দিয়ে। এই দেখেন ট্রাকটা অনেক জানি না ঢুকতে পারবে কিনা, হ্যাঁ ঢুকে গেছে। কিন্তু দেখেন ঢুকলেও ট্রাক ড্রাইভারের গালি দেবে, কিন্তু দোষ কিন্তু আসলে বাস ড্রাইভারগুলার। বাস ড্রাইভারগুলো খুবই খুবই খারাপ। মানে হাইওয়েতে ওদের জন্য বাইক চালানোটাই এখন মানে রিস্ক মনে হয় আমার। ট্রাক ড্রাইভার কয়েকটা আছে, কিন্তু ট্রাকরা এত করে না, ওরা এমনি কচ্ছপের মতো যায়, ওরা আর কি করবে। ঠিক আছে, ট্রাকের সাথে গাড়িটামি করলে হবে, আপনি বাসের মতো ট্রাককে ওভারটেক করতে যান না কখনো। বাস সাথে সাথে একটা গাড়ির ওভারটেকে টার্ন নিয়ে নিতে পারে, কিন্তু ট্রাক এটা পারে না। মিনিমাম 5 থেকে 10 সেকেন্ড ট্রাক সময় নেয়। আর হাইওয়েতে 1 সেকেন্ডের দামই অনেক, আপনারা যারা হাইওয়েতে রাইড করেন তারা জানেন হাইওয়েতে 1 সেকেন্ডের মূল্য কতটা, একমাত্র যারা বাইক চালায় তারাই জানে। আর সেই জায়গায় 10, 12 সেকেন্ড, 15 সেকেন্ড লাগে একটা ট্রাক, একটা যে কোনো একটা গাড়িকে ওভারটেক করতে। আর আমরা ট্রাক ড্রাইভারকে আমি কখনোই দোষারোপ করি না, ওদের ওদের সাথে একটু সেফলি চলাফেরা করাটাই আমি মনে করি উত্তম, ওদেরকে সময় দেওয়া উচিত। যারা ট্রাক ওভারটেক করবেন বা ট্রাকের মুভমেন্ট বুঝবেন, তারপর ট্রাককে ওভারটেক করবেন। কারণ হঠাৎ করে যদি ট্রাক একদিকে টান নেয়, আপনি কখনোই ওকে আগের জায়গায় নিতে পারবেন না। এই যে দেখেন মামাদের সাথে আবার দেখা, বাস থামাইছে, যে বাস চেকিং চলতেছে, এটা পুলিশ না, এটা গোয়েন্দারা করতেছে। যাক, এই জিনিসটা ভালো, বাসে অনেক অবৈধ জিনিস এই উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যায়। হ্যাঁ যাক গে, ওদের কথা বাদ দেন, আমরা কোথায় ছিলাম? এই যে ট্রাকের বিষয়ে। ট্রাকের কিছু বলার নাই, ট্রাক ভালোই, কিন্তু বাসদেরকে অনেক কিছু বলার আছে। বাস ড্রাইভাররা আশা করি ভিডিওটা যদি কখনো তাদের সামনে যায়, দয়া করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। অন্তত আমাদের যে বাইকারদের একটু কম চাপ দিবেন। আপনাদের চাপ সহ্য করতে পারি না, বিচি গলে যায় মনে হয়। মানে হাসি পায় মাঝে মধ্যে এরকম কাজ কাম করে বাস। আমি যদি সবগুলা ভিডিও রেকর্ড করে দেখাইতে পারতাম, তাহলে আপনারা মানে আইসা বাস ড্রাইভারদের মারতেন। আমরা কথা বলতে বলতে যে নাটোর চলে আসলাম, এদিক দিয়ে নাটোর শহরে যায়, ডান পাশ দিয়ে নাটোর এই যে বাইপাস, এই রোডটা চলে গেছে। আমরা শহরে ঢুকবো না, শহরে ঢুকলে এমনি অনেক লেট হয়ে গেছে, নাটোরে চমচম খাইতে গেলে আবার আরও অনেক বেশি লেট হয়ে যাবে। তারপর দিয়ে আমরা বাইপাস দিয়ে চলে যাই আস্তে আস্তে করে। জানি না আজকে ঢাকায় যেতে কয়টা বাজবে, দেখা যাক। অলরেডি প্রায় 12টার মতো বেজে গেছে, 12টাই বাজে, 12টা 3। দেখি যেতে কয়টা বাজে। এটা হচ্ছে রেল লাইন, এই যে ঈশ্বরদী থেকে যে নাটোরের দিকে যে রেল লাইনটা আসছে, এটা রংপুর যায়, বগুড়া রংপুরের দিকে যে রেল লাইনটা গেছে এটা। আর আমরা রাজশাহীতে যে রেল লাইনটা যায়, সেটা আব্দুল্লাপুর থেকে বামে চলে গেছে। আর আব্দুলপুর থেকে এই যে সোজা যে রেল লাইনটা আসছে, এটা এই যে নাটোর হয়ে বগুড়া হয়ে রংপুর দিক দিয়ে পঞ্চগড় লাইনে যায়। অনেকে জানে না, অনেকে ভাবে যে রাজশাহী লাইনে হয়তো যে রংপুরের যে রেল লাইনটা রাজশাহী লাইনে, হ্যাঁ রাজশাহী লাইনে, কিন্তু এটা এই যে আব্দুলপুর থেকে আলাদা হয়ে গেছে। এই যে আমরা নাটোর বাইপাস শেষ, আমরা এখন এই যে কি বলে এটাকে, বনপাড়া হাইওয়েতে উঠবো। বনপাড়া থেকে যে সিরাজগঞ্জ হাইওয়ে, বামে গেলে নাটোর শহরে, আমরা নাটোর শহরে গেলে এদিক দিয়ে এসে উঠতাম, সোজা গেলে যে ডান পাশে পাবনা যে বরিশাল ওই পাশে দিয়ে যায়। আর সোজা গেলে হচ্ছে যে সিরাজগঞ্জ, তারপর সিরাজগঞ্জ থেকে আবার বামে গেলে বগুড়া, আবার ডানে গেলে ওই দিক দিয়েও পাবনা যাওয়া যায়। মানে পাবনা যাওয়ার রাস্তা অনেক, মানে পাবনা মনে হয় যে আমার 12 বাতারই মনে হয়, এত রাস্তা পাবনাতে যাওয়ার, মানে উত্তরবঙ্গে। মানে যমুনা সেতুর পর থেকে যে আরিচাঘাট হয়ে ওই পাশ দিয়ে যাওয়া যায়, তারপরে এই দিক দিয়ে মানে পাবনা যাওয়ার রাস্তার অভাব নাই। এই যে অটোগুলা এত বিরক্ত করে, মানে রাস্তাঘাটে অটোর জন্য আর চলাফেরা করা যাচ্ছে না, হাইওয়ের মাঝখানে দিয়ে রাস্তা পার হয় দেখে না। যা, ক্যামেরাটা অনেকক্ষণ বন্ধ ছিল, আবার চালু করলাম। এই যে আমরা বনপাড়ায় চলে আসলাম। এই যে বনপাড়া, এখান থেকে বনপাড়া হাইওয়ে, মানে বনপাড়া থানা না জেলা ধরে এটা বলতে পারি না,
এটা হচ্ছে বনপাড়া চত্বর, মানে আমি যতটুকু জানি, মানে সাইনবোর্ড থেকে দেখা। এই যে ডান পাশে পাবনার ওই রাস্তা, আবার আর সোজা গেলে সিরাজগঞ্জ। এখনই মাজা এত ব্যথা করতেছে, ঢাকায় যাইতে যাইতে আল্লাহ জানে মাজার কি অবস্থা। আজকে রোডটাও অনেক, দেখি সামনে কোথাও ওই যে সিরাজগঞ্জের আগে থামবো। আর 20-25 কিলোমিটার হয়তো আছে এখান থেকে, না না 30 কিলোমিটারের মতো, 32 কিলোমিটার এখান থেকে সিরাজগঞ্জে একটা হোটেল আছে, ওই হোটেল পর্যন্ত। দেখি ওখানে যাই, ওখানে গিয়ে হালকা কিছু নাস্তা করব, তারপর আবার বিসমিল্লাহ বলে শুরু করব। এই যে দেখেন, এই যে বনপাড়া যে হাইওয়েটা, মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমি অনেক জায়গায় গেছি, এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে, মানে বনপাড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত গাড়িগুলা, যেমন ডান পাশ দিয়ে ছোট যত গাড়ি আছে, মানে যারা হেলমেট ছাড়া বাইক চালায় ওরাও ওই ডান পাশ দিয়ে চলে। এইদিকেকার মানুষ এতটা ভদ্র, আমার এদের মানুষগুলোর প্রতি রেসপেক্ট, মন থেকে ভালোবাসা। আমি অনেক, ওরা ট্রাফিক আইন অনেক মাইনে চলে, এটা এক কথায় আমার ভালো লাগছে। আর এই যে চারপাশে যে দৃশ্য, দুই পাশে যখন এই যে বর্ষাকালে আমরা আসি তখন এত ভালো লাগে, দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা, মনে হয় যে আমরা ওই যে কোথায় মিঠাই নদী, কি মিঠাই কি বলে ওটাকে, যাকে ওই যে পানির একটা মাঝখানে রাস্তা আছে, আমি কখনো যাই নাই, যাবো সামনে, ইচ্ছা আছে। ওটার মতো মনে হয় না, প্রাকৃতিক দৃশ্যটা এত ভালো লাগে, আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না। জানি না আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা, ভালো করে খেয়াল করুন। ওই যে দেখেন মামারা দাঁড়ায় আছে, এই সেম জায়গায় আমাকে মামলা দিছিল, ফার্স্ট মামলা আমার জীবনে, একটাই মামলা খাইছি এই জায়গায়। এই যে স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে, এখনো প্রিপারেশন নিচ্ছে, ভালো করে দাঁড়ায় নাই। 12টা 12:30 বাজে, এখনো ওরা কি করতেছে? আমার মনে হয় রেস্ট করতেছে, ওরা সকাল থেকেই থাকে। আমি ফার্স্ট মামলা খাইছিলাম আমার লাইফে 2500 টাকা, 2600 টাকা এই জায়গায়। মানে আমার শ্বশুর অসুস্থ ছিল, সে প্রায় 6-7 মাস আগের কথা, মানে হার্ট অ্যাটাক করছিল। আমি দেখতে যাচ্ছিলাম, পাশে আমার ওয়াইফ ছিল পিছনে, আমার ওয়াইফ কান্না করতেছিল কিন্তু শোনে নাই, মামলা দিয়ে দিছে। তারপর আমরা কথা বাড়াই নাই, কাউকে জানানোর চেষ্টা করি নাই, কারণ এমনি বিপদে আছে। এই দেখেন ট্রাক, এটা অবশ্য ট্রাকওয়ালার দোষ নাই, মানে ও চাইলেও ব্রেক ধরতে পারবে না, চাইলেও ওইদিকে যেতে পারবে না। এই যে দেখেন, আপনারা যারা বাইক রাইড করেন তাদেরকে একটা সিক্রেট বলি, এই যে এই জায়গায় বনপাড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার সময় যে একটা টোল ভাড়া আছে, এটা কিন্তু বাইকারদের দেওয়া লাগে না, কিন্তু আপনি গেলে অবশ্যই দিতে হবে। আপনি যদি একটু ট্রিক্স খাটান, মানে একটু বোঝেন, এই ডান পাশ দিয়ে নামে বাম পাশে উঠে যাবেন, আসার সময় বাম পাশ দিয়ে নামে ডান পাশে উঠে যাবেন, কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ, আপনি যদি ওই দিক দিয়ে যান অবশ্যই টোল ভাড়া 10 টাকা না 15 টাকা দিতে হয়, এটা মনে হয় রাস্তার। এই যে এই সিচুয়েশনে পড়লে কখনোই বাসকে ওভারটেক করতে যাবেন না। কেন বলতেছি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ইন্ডিকেটর দিয়ে রাখছে, মানে ও ওভারটেক করবে, আর ওর সামনে একটা ট্রাক আছে। ভুল ক্রমেও আপনি দেখতে যাবেন না যে ডান পাশে কি আছে, কারণ কি আপনি যখন বাস সামনে কেউ থাকবে তখন, আমার যে ছোটোখাটো ব্রেন থেকে আমি এতদিন রাইড করছি হাইওয়েতে, আমি যতটুকু বুঝি আমি সেটা শেয়ার করতেছি। আমি এটা করি না, যে কখনোই বাসকে ওভারটেক করতে আমি যাই না, কারণ সামনে কি আছে একমাত্র বাসে জানে, আমি কিন্তু কিছু জানি না। কথার কথা, একটা যে প্রাইভেট কারও আসে, আমি যদি মাথাটা একটু দেখাই, আমার হ্যান্ডেলে হালকা টাচ লাগলে আমি নেই, সরাসরি পিছ থেকে গাড়ি এসে মারে দেবে, আমি পড়ে যাবো, কিছু একটা অঘটন ঘটে যাবে। তার চেয়ে ভালো আপনি বাসের পিছনে একটু থাকেন, একটু সময় নেন, বা চারপাশে প্রকৃতি দেখেন, এটাই আমি মনে করি বেস্ট। সাপড়ির মতো একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, এরকম করার কোনো দরকার নাই। অটোমেটিক বাসটা দেখবেন ট্রাকটাকে ওভারটেক করবে, তারপর যদি পসিবল হয়, কারণ 1/1 রাস্তা, তারপর আপনি বাসকে ওভারটেক করেন। আর আমার মতে যে 1/1 ওয়েতে কখনো বাজার যতক্ষণ না আসে ততক্ষণ বাসকে ওভারটেক করা আমার মনে হয় না উচিত, কারণ একটু ভুল হইলে আপনি শেষ, মানে অনেক কিছুই হয়ে যেতে পারে, 1 সেকেন্ডেরও অনেক খেলায় এই হাইওয়েতে। বাইকাররা একটা প্রাইভেট কারের একটা যা সুরক্ষা কবচ আছে ওদের, যে একটা প্লাস্টিক হোক যাই হোক, ওদের একটা মানে সেফ থাকার একটা, ধরেন একটা ডিমের ভিতরে কুসুমটা, ও একটা সেফ আছে। আপনি কিন্তু এটা আপনার উপরে জাস্ট চামড়াটা, আপনার চামড়াটা একটা ফার্ম ব্রয়লার মুরগির চেয়েও খারাপ, মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো এর চেয়ে ভালো যে আপনি বাসের পিছনে থাকেন। এই যে বাস ওভারটেক করে ফেললো, এখন চাইলে আপনি ওভারটেক করতে পারেন, কিন্তু আমি এখন করব না, কারণ আমি চাই না এখন ওভারটেক করে ওর সাথে একটা রেস হয়ে যাক, বা সামনে পুলিশ থাকতে পারে। আমি 80-র উপরে রাইড করতে চাচ্ছি না। আর যে সামনে বাজার আসবে, ওরে একবার না আমি 1000 বার খাইতে পারবো, এটা আমার জন্য ও নিজেও জানে আমার সাথে পারবে না,
হাইস্ট ও 5 মিনিট আমার থেকে আগে থাকবে, তারপর অটোমেটিক আমি ওর আগে চলে যাব। হাইওয়েতে এই জিনিসটা মেনটেন করে সবসময় চলাফেরা করবেন, তাহলে দেখবেন আপনি আপনি দিল্লি চলে যান বাইক চালাতে চালাতে, সৌদি আরব গিয়ে হজ করে আসেন, কোনো সমস্যা হবে না। শুধু এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলা একটু মাইনে চলুন। এটা আমি বলতেছি না, এটা আপনি যখন চালাবেন আপনি নিজেও বুঝতে পারবেন। আপনি সাপড়েগিরি কয়দিন, 1 মাস 2 মাস 4 মাস 5 মাস করবেন, তারপর আমি লং টাইম ধরে আমি হাইওয়েতে চালাই, এই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আগে পারাপারি প্রথম প্রথম নতুন নতুন করতাম, আল্লাহর রহমতে কোনো কিছু সমস্যা হয় নাই, কিন্তু এই ভুলগুলো এখন আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। দরকার নাই, ও সামনে একটা বাজার পড়বে, ও শেষ, একটা ভ্যানের পিছনে আটকায় যাবে, আমি চিবা চোবা দিয়ে বাইরে যেতে পারবো। বাইকারদের কখনো কেউ আটকাইতে পারে না। দেখেন ওর পিছে থেকে আমি চারপাশের দৃশ্য দেখতেছি, প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করতেছি। দরকার কি ওর সাথে পারাপারি করার? ওর মতো যাক, আমি আমার মতো যাবো। এর উপর সামনে গিয়ে আমি একটা ব্রেক নেব, ও আমার থেকে আগে যাবে, বা ও ব্রেক নেবে, আমি ওর থেকে আগে চলে যাবো। দরকার নেই। এইভাবে চলতে চলতে থাকুক, দেখবেন সামনে আমি আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করেন, ওকে ওভারটেক করে দেখাই। সামনে একটা বাজার পড়লে আমি ওরে ওভারটেক করতেছি। এই যে দেখেন বাজার আসলো, এখন ওকে আস্তে করে খেয়ে দেবো। একটা না, কতগুলা খাইছি, এগুলো সবগুলো ওর সামনে ছিল, কিন্তু ও ওগুলো ওভারটেক করলো। এখন দেখেন আরামসে, আমার বড় 70-এ আছে, তখন আমি 90-95-তে চালাচ্ছিলাম, ওর পিছিয়ে ছিলাম, আর এখন 70-এ ও শেষ। এই দেখেন মামাদের সাথে আবার দেখা, কথা বলতে বলতে আবার সামনে চলে আসছে, এ হাতে গান নিয়ে দাঁড়ায় আছে। মানে এত চেক পোস্ট বাইকারদের জন্য আসলে একটা জ্বালা। হ্যাঁ, অবশেষে রেস্টুরেন্টে চলে আসলাম। যাক, মাজা ঘাট সব ব্যথা হয়ে গেল। 20-25 মিনিট একটু রেস্ট করে, অল্প কিছু নাস্তা করে আবার রওনা দেবো। এই রেস্টুরেন্টটা আমার কাছে ভালোই মনে হয়, বিশেষ করে ওয়াশরুমগুলো আমার কাছে ভালো, এই জন্য আমি এখানে দাঁড়াই। খাওয়ার জন্য না, খাওয়ার জন্য আমি ছোটোখাটো রেস্টুরেন্টে ঢুকি, কারণ এগুলো যে দাম, আমার পক্ষে এত টাকা দিয়ে খাওয়া সম্ভব না। একটু ওয়াশরুমে যাব, ফ্রেশ হয়ে বের হয়ে চলে আসছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে চলে আসলাম। অল্প কিছু একটা ঠান্ডা খাইলাম, বেশি কিছু খাইলাম না, একটা স্যান্ডউইচ। সামনে গিয়ে ভাত খাবো, এই জন্য কিছু খাই নাই। আর এখানে ভাত খাইতে গেলে মিনিমাম 500 টাকা বিল ধরাই দিবে, তার চেয়ে ভালো আস্তে আস্তে সামনে চলে যাই, যে টাঙ্গাইল হাইওয়েতে পাশের যে রেস্টুরেন্টগুলো, ওখানে ওখানে খাবার ভালো। ওখানে সাদিয়া রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, মানে যাওয়ার সময় হাতের বামে পড়ে, আমি প্রায় সময় ওইটা থেকে খাই। নামটাও আমার এক্সের সাথে যায়, এই জন্য ভাল লাগে। মানে নাম না, খাবার ভালো, তাই ওখান থেকে খাই। যাকে, কথা অন্য প্রসঙ্গে চলে যেতেছে। আমরা আবার বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। এখন দেখি কতক্ষণ লাগে, তো অনেক সময় হয়ে গেল, প্রায় 1:30 বেজে গেছে। এখন এখনো আমরা সিরাজগঞ্জ, তার মানে যাইতে যেতে প্রায় 4টা বাজবে। এখন আমরা চলে আসছি সিরাজগঞ্জ। এখানে সামনে একটা প্রকল্প হচ্ছে সিরাজগঞ্জ, আপনারা হয়তো জানেন যারা সিরাজগঞ্জ আছেন। এই যে প্রকল্প, এটা মানে এটা পুরোটাই একটা ফ্লাইওভার চত্বর হবে, কিছুটা চতুর্ভুজের মতো, চারদিকেই ফ্লাইওভার থেকে চারদিকে যাওয়া যাবে। একটা যাবে পাবনার দিকে, একটা বগুড়ার দিকে, একটা রাজশাহী নাটোর এদিকে, আর একটা ঢাকা। এই প্রকল্পটা সরকার চেঞ্জ হওয়ার আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত হলো না। এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে আমি জানা মতে। মানে ওই সরকার, হাসিনা সরকার থাকতে এটা শেষ হওয়ার কথা ছিল। এটা যমুনা সেতু, এই যে রেল সেতু, ওই দুইটাই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছুই হলো না। এখন আবার নতুন করে কাজ শুরু করছে, দেখা যাক কবে শেষ হয়। এটা হলে যে নিচে যে একটা জ্যাম লাগে, জ্যাম থেকে অন্তত বাঁচা যাবে। মানে সিরাজগঞ্জের জ্যামটা আপনারা যারা কখনো পড়ছেন তারাই বুঝতে পারবেন, যখন ঈদের ছুটিতে আসেন বাড়িতে বা কোথাও। বিশেষ করে প্রোগ্রাম, যে অনুষ্ঠানগুলা, যেমন পুজো, ঈদ, উৎসব, এই সময়গুলোতে এখানে বিশাল জ্যাম লাগে। আর ট্রাফিক পুলিশও নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হয়ে যায়, কারণ রাস্তা তো কোনো নাই, ব্রেকেট নাই, পুরো মাটি দিয়েও গাড়ি চালায়। বাসগুলা পুরো বালু দিয়া মনে হয় যে উড়ে, বিমানের মতো উড়ে, এই অবস্থা। সিরাজগঞ্জবাসীদের, মানে আমাদের যে ঢাকা চট্টগ্রাম রোডে যে কুমিল্লাটা একটা মানে মূল কেন্দ্র না, মানে আমরা হাগামুতু করার জন্য ওখানে দাঁড়াই। সিরাজগঞ্জটা হয়েছে সেরকম, ঢাকা থেকে আসার সময় বা যাওয়ার সময় গাড়িগুলো এখানেই থামে। মানে এটা একটা বলা যায় মানে বিশ্রামা কেন্দ্র, মানে কি বলে এটা, ওইটাই। এখানে সবাই দাঁড়ায়, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ইস্যু দেয়, এই জন্যই মানে কুমিল্লার মতো এটা হয়ে গেছে।
যাকে এই যে সিরাজগঞ্জ চত্বর, এটা হয়তো আর কিছুদিন পর থাকবে না, ফ্লাইওভার হওয়ার পর এটা সব গাড়ি উপর দিয়ে যাবে, তখন রেস্টুরেন্টগুলো কোথাও হবে। এই যে বাম পাশে অনেক বিশাল একটা রেস্টুরেন্ট, যারা আগে এখন তো ভাঙা হয়ে গেছে, এগুলো হওয়ার আগে এখানে বিশাল একটা রেস্টুরেন্ট ছিল। যত বাস না হলেও আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম 300-400 বাস এখানে থামতো একসাথে, বিশাল একটা এরিয়া নিয়ে। এই যে ডাবল লেন, এখান থেকে পুরো টাঙ্গাইল পর্যন্ত এটা ওয়ান ওয়ান ওয়ে ছিল, এখন এটা ডাবল ওয়ে হয়ে গেছে। অনেক ভালো হয়েছে, অনেক। মানে আগে এত রিস্ক হইতো, মানে বাসগুলা মানে অনেক রিস্ক নিয়ে ওভারটেক করতো গাড়ি, এখন সেটা হয় না, এখন পুরোই চেঞ্জ হয়ে গেছে। যাক, এই জিনিসটা আমার ভালো লাগছে, এখন নিশ্চিন্তে এক লেনে ডাইরেক্ট চলে যেতে পারবো। এই যে আপনাদের শোরুমে একটা গাড়ি দেখাইছিলাম না, 4B, এই যে FI ABS, এই যে এই যে ব্ল্যাক ডায়মন্ড, মানে আমার মানে স্বপ্ন, এটাও একটা স্বপ্ন হয়ে গেছিল মাঝখানে, যে ভাবছিলাম এটা এক্সচেঞ্জ করে এটা নিয়ে নেব, কিন্তু পরে দেখলাম যে না, আমার FI আর কি, আর ABS তো আমার প্রয়োজন হয় না, আমার হাতে ABS। FIটা দরকার ছিল, কিন্তু আমারটাও এখন 42+ মানে মাইলেজ দেয়, তা দরকার কি। কিন্তু এটা লুকসটা না আমার ওয়াও লাগে, ওয়াও। উনি ভাবছে ওনার সাথে মনে হয় আমি রেস করতেছি, তাই আমার এত জোরে টান দেওয়ার কি দরকার, তো ওনাকে তো আমি ওই সময় খাই দিতে পারতাম। আর নতুন গাড়ি, আমারটা এসে 33,000 কিলো চলে গেছে, 34,000 কিলো, আমার সাথে পারবে? আমারটা হচ্ছে নতুন গাড়ি, এখনো মনে হয় ব্রেক ফ্লুইডই মেনটেন করতেছে, এখনই টানাটানি শুরু করছে। আর যাকে আমরা যে অলরেডি যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি, এই যে টোল দেওয়ার জন্য চলে আসলাম। ভিডিওটা কিছুক্ষণ অফ ছিল, বুঝতে পারি নাই। এই যে আমরা টোল টুল বক্সের কাছে চলে আসছি, সামনে বাইক এবার প্রাইভেট কার, তারপর আমি, এরপরে যমুনা সেতুতে উঠবো। সাথে থাকেন। যমুনা কত, 50 টাকা? হ্যাঁ, নাই। যমুনা সেতুর টোল 50 টাকা, আমি ওনাকে 60 টাকা দিয়েছিলাম, ওনার কাছে 10 টাকা খুচরা ছিল না। থাকারই কথা না, কারণ সবাই 150-500 এরকম, খুচরা কেউ মনে হয় হয় না যমুনা সেতুর টোল। তারপর 100 টাকা চাইলো, আমি 50 টাকা ব্যাগ দিলাম। যাক, এখন যমুনা সেতুতে উঠতেছি। আহ, দৃশ্য, এত টাকা পয়সা জমায়ে কি করবেন, লাইফে কি আছে? একটা গাড়ি কিনেন কষ্ট বিষ্ট করে, ফ্যামিলি টাকা দেওয়ার পাশাপাশি যদি একটা গাড়ি কিনতে পারেন, আমি বলবো যে বাইক, বাইক কিনেন, বাইক নিয়ে বের হয়ে যান ফ্রি টাইমে। দুনিয়া না, শুধু বাংলাদেশটাই দেখেন, দেখেন না কত সুন্দর আমাদের আশেপাশে, প্রাকৃতিক নদী নালা খাল বিল, কত কিছু আছে আমাদের বাংলাদেশে। বিশ্বাস করেন ভাই, আমি যদি না বের হইতাম, আমি কখনোই এইসব জিনিস দেখতে পাইতাম না। আমি বাংলাদেশের প্রায় অনেক জায়গায় ঘোরা হয়েছে, প্রায় মিনিমাম তো 30-40টা জেলা অলরেডি ঘোরা শেষ। মানে আমি আমার দু চোখে যা যা দেখছি সবকিছু যদি রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, তখন থেকে আমার হয়তো এতদিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা কিছু একটা করতে পারতাম। আমি ইদানিং শুরু করছি, এটা আমার ফার্স্ট ব্লগ। মানে বন্ধু বান্ধব মানে অনেকেই বলতেছে তুই এত ঘোরাফেরা করিস, তুই কিছু শুরু কর, ভিডিও কর, এই কর সেই কর, আমাদেরকেও দেখার সুযোগ করে দে তোদের, তোর পাশাপাশি। বিশ্বাস করেন ভাই, মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর সুন্দর দৃশ্য চারপাশে, আমরা যদি কখনো না বের হই, আমরা একমুখী হয়ে দৌড়াচ্ছি, যেমন টাকার পিছনে, না হয় প্রেমের পিছনে, না হয় ফ্যামিলির পিছনে, না হয় যে কোনো একদিকে যাচ্ছি। না ভাই, একদিকে যান, পাশাপাশি একটু ঘুরুন, দেখুন। আপনি পাহাড়ে যান, আমি আমার এই গাড়িটা নিয়ে 4-5 বার পাহাড়ে গেছি, বিশ্বাস করুন ওই দৃশ্যগুলো আমি কি ভিডিও করবো কি, আমি নিজে দেখেই মানে আমার চোখ ভরে না, মনে হয় যে আরো দেখি, আরো থাকি। আমার বাড়িও কিন্তু পাহাড়ে, খাগড়াছড়িতে, তো তাও আমার মনে হয় আমি সবসময় যেন খাগড়াছড়িতেই থাকতে পারি, পাহাড়ের আশেপাশে থাকতে পারি। আবার আমার বোন বিয়ে দিছি কক্সবাজার, আমি কক্সবাজার প্রায় যাই, ওই দিনও গিয়ে আসলাম গত মাসে, রমজানের আগের মাসে, 2 মাস হলো। মানে সাগর পাহাড় নদী নালা আমার এত ভালো লাগে যে গতবার রাজশাহীতে যাওয়ার সময়, এই যে এই যমুনা সেতুতে ওই পাশে, নদীর ওই পারে, মানে আমি যেখানে যেদিকে যাচ্ছি ওই পাশে আমি গোসল করলাম, মানে এমনি দেখতে গেছিলাম পানিতে, বাচ্চারা গোসল করতেছে, আমি ওদের সাথে নেমে গেলাম। কিসের ভাই, কি টাকা ইনকাম করি, যদি নিজের শখ আহ্লাদ
যে ছেলে মানুষগুলো হারায় যায় তাহলে হবে? ওরা গোসল করতেছে, ওদের সাথে সাথে আমিও গোসল করে নিলাম। আমার এই যে পুরনো একটা ভিডিও দেওয়া আছে, হয়তো ইউটিউবে দেবো, এটা দেখেন। মানে ভিডিওটা আছে, এখনো ডিলিট করি নাই, ওটা হয়তো এডিট করে কাস্টমাইজ করে দেবো, দেখেন। এত ভালো লাগছে ভাই, মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি আমি। হ্যাঁ, এখনো ছোট, কিন্তু ইনকাম যখন করি অবশ্যই বড় হয়ে গেছি। আর টাকা পয়সা ইনকাম করা মানেই একটা ছেলে বড় হয়ে যাওয়া ভাই। আমি বলবো যে এখনই সময়, এখনই বের হয়ে যান, আপনার বয়স যতই হোক। টাকা ভাই আর কত ফ্যামিলির পিছনে দৌড়াবেন, আর কত টাকা ইনকাম করবেন? এখনই বাইক নিয়ে বের হয়ে যান, ট্যুর দেন, দেখেন বাংলাদেশটা, দেখেন। বিশ্বাস করেন, বাংলাদেশটা দেখা শেষ হইতে না হইতেই আপনার সামনে রাস্তা চলে আসবে দেশের বাইরে যাওয়ার। আর আপনি যদি দেশটাই না দেখেন, আপনি দেশের বাইরে যাইতেও পারবেন না। আমি যেটা মনে করি, আমার এখন মনে হয় যে আমি ইন্ডিয়া যাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। কারণ আমার বাংলাদেশটা ঘুরতে ঘুরতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, একটা চোখ কান খুলে গেছে। এখন মনে হয় যে আমি চাইলে ইন্ডিয়া চলে যেতে পারবো বাইক নিয়ে। হ্যাঁ, কোনো ব্যাপার না। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, দেখি। ইন্ডিয়া না, অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা আছে, কিন্তু এখন শেয়ার করতে চাচ্ছি না। যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ রিজিকে রাখে, অবশ্যই যাব। আপনাদের যদি আপনার সাপোর্ট দেন, আপনাদের সাপোর্ট পাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ারও করব কোথায় কিভাবে কি করব না করব। এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার, আপনাদের সাথে সবকিছু শেয়ার করার। দোয়া করবেন যেন মানে আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা, মানে বিভিন্ন জিনিসগুলা, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন পাশে হয়তো রেল সেতুর কাজ শেষ, আমি জানি না উদ্বোধন হয়েছে কিনা। মানে চারপাশের প্রকৃতিটা দেখেন না ভাই, কত বড় সেতু। ভাবা যায় বাংলাদেশে এত বড় সেতু, ফার্স্ট সেতু এটা হয়েছিল, তারপর হলো পদ্মা সেতু। মানে আমাদের দেশটা মানে একটু 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 করতে করতে ভালো ডেভেলপ হয়েছে। হয়তো হ্যাঁ, 1 টাকারটা 10 টাকা লাগাইছে, কিন্তু হ্যাঁ ডেভেলপ হয়েছে। কিন্তু এটা আরো কিছু হইতে পারতো যদি সরকার চাইতো। যাকে ওই মানে রাজনৈতিক ব্যাপারে আমরা আলাপ করতে যাচ্ছি না, আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছি, ওইটাই করি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বয়সে যে এত কিছু করার তৌফিক দান করেছে, এত কিছু দেখার, এত এত জায়গায় যাওয়ার, এত আল্লাহর সৃষ্টি দেখার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ। কথা বলতে বলতে সেতু পার হয়ে গেলাম। এই যে সেতু পার হয়ে চলে আসলাম। এরপরে টাঙ্গাইল, এরপর মির্জাপুর, এরপরে চন্দ্রা, এরপর গাজীপুর। এরপরে আমরা গাজীপুর হয়ে যাব, নবীনগর সাভার হয়ে যাব না। রাস্তার কাজ চলতেছে আর প্রচুর জ্যাম পড়ে, এই জন্য ওই পাশ দিয়ে যাবো না। আমার মোবাইলেরও চার্জ শেষ, অনেকক্ষণ ভিডিও করলাম। আচ্ছা, ভিডিওটা অফ করে দিচ্ছি। আমি আবার সামনে যদি কোথাও চার্জের ব্যবস্থা থাকে তারপর আসছি। অবশেষে এক জায়গায় মোবাইলটা আধা ঘন্টার মতো চার্জ দিতে পারলাম। চার্জ দিতে দিতে তারপর আর ক্যামেরা অন করতে মনে নাই। এই যে গাজীপুর চৌরাস্তায় চলে আসছি, আর ক্যামেরা অন করি নাই। ভিডিও অনেক লং হয়ে যাবে, এগুলাই অ্যাড করতে প্রায় অ্যাড করে ভিডিও করলে লং একটা ভিডিও হয়ে যাবে। এই যে চৌরাস্তা পার হওয়ার পর যাক, অবশেষে ঢাকায় পৌঁছাতে পারলাম। অলরেডি 3টা বাজে, 3:20 বাজে। এখন জানি না ঢাকার কি অবস্থা, জ্যাম পাবো কি পাবো না। মনে হয় না পাবো, কারণ এখন তো ছুটি শেষ, সবাই বাড়ির দিকে আসবে। ঢাকার মধ্যে তেমন একটা জ্যাম থাকবে না, দেখা যাক। ঢাকাটা মানে গাজীপুর থেকে মতিঝিল যাওয়াটা একটা যুদ্ধ। এতক্ষণ যা কষ্ট হয়েছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হবে শুধু এই জায়গায়। দেখা যাক কি আছে। এই যে বলতে না বলতে জ্যামের খপ্পরে পড়ে গেলাম। এতক্ষণে মনে হচ্ছে ঢাকায় আসছি। এই যে ভাইয়া কি ওয়াও করে চলে গেল, আমাকে আটকাই দিলেন ভাই। আরে ভাই, তো কাইটা করে চলে গেলেন, তার যাইতে পারলাম না। মাইকুটা হয়তো আমাকে বকা দিছে। যাকে এরকম বড় বড় শহরে ছোট ছোট ভুল হবেই, ব্যাপার না, এভাবেই সামনে এগিয়ে যেতে হবে। জ্যামটা তো জ্যাম না, আমি তো ভাবছিলাম জ্যাম। যাকে ভালোই হলো। এখানে আমি বাম পাশে থাকলে ভালো হতো, ডান পাশে বেশি সমস্যা হয়, কারণ বাম পাশে এক রাস্তায় গাড়ি আসা যাওয়া করে, তো বাম পাশে। আর বাম পাশে হচ্ছে লোকাল বাসগুলো বেশি ডিস্টার্ব করে। এই যে গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত, টঙ্গী পর্যন্ত এই সমস্যাটা। এরপর তো ফ্লাইওভার পার হয়ে গেলাম, টঙ্গী ফ্লাইওভার থেকে নামলাম। এখন এটা উত্তরা বলে, উত্তরার পর এয়ারপোর্ট, তারপর বাড়ি, তারপর ওটা নিয়ে এরপর আস্তে আস্তে বাড়ি। যাক, আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম।
এই যে এয়ারপোর্ট যাওয়ার আগে এই যে অবশ্যই বাম পাশ দিয়ে যাবেন, কারণ সোজা যদি মাঝখানে লেন দিয়ে যান তাহলে নিচে চলে যাবেন। আর যদি বামে একটু কষ্ট করে এই যে কাঁটাটা দিয়ে বের হইতে পারেন, সবসময় পারবেন না, যদি পিছনে গাড়ি থেকে প্যারা দেয় এটা দিয়ে গেলে ভালো। কিন্তু এমনি অবৈধভাবে যাওয়া হচ্ছে, কিন্তু কিছু করার নাই, এখন তাড়াতাড়ি যাইতে হবে। এটা দিয়ে গেলে সরাসরি ফ্লাইওভার হয়ে তারপর চলে যেতে পারবো আর কি, না হয় নিচ দিয়ে যাইতে হবে। অবশ্য নিচ দিয়েও জ্যাম থাকে না, কিন্তু ফ্লাইওভারটাই মনে হয় যে ভালো। যে R15 গাড়িটা একটু পর পর আমাকে ওভারটেক করার চেষ্টা করতেছে। আর এটা হচ্ছে এয়ারপোর্ট ফ্লাইওভার। এই যে এখান থেকে এয়ারপোর্টটা ফুল একটা ভালো একটা ভিউ আসে, দেখেন। আগে এয়ারপোর্টটা দেখা যাক, তারপর আপনাদেরকে একটা কথা বলবো। এই এয়ারপোর্ট জুড়ে আমার একটা হৃদয় বিদারক কাহিনী আছে, যেটা আমার বাবাকে নিয়ে। লাস্ট আমার বাবা 2 বছর আগে বিদেশ গেছে, এই বয়সে, মানে বলতে পারেন এক প্রকার বিপদে পড়েই গেছে। তখন আমারও তেমন কিছু করার ছিল না যে বাবাকে বলবো বাবা এখন যাওয়ার দরকার নাই, আমি কিছু করতে পারবো, ফ্যামিলি চালাইতে পারবো, এই সাহস করে কিছু বলতে পারি নাই। এই যে এয়ারপোর্ট, বাবাকে শেষ বিদায় দেওয়ার পর এত কান্না করছিলাম। তখন আমার কাছে বাইক ছিল, মানে এখান থেকে বাড়িতে যাওয়া অবধি পুরো রাস্তা আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে এখনো মনে হলে চোখ দিয়ে পানি চলে আসে যে কেমন সন্তান, যে বাবাকে এই বয়সে বিদেশ পাঠালাম, যে কিছু করতে পারলাম না। তারপর থেকে আমার মধ্যে এমন একটা জেদ কাজ করছে যে যত দ্রুত সম্ভব বাবাকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করব, আর সেটাই চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন। আমার বাবা এখনো ওনার কাগজপত্র হয় নাই, গেছে আমার চাচার মাধ্যমে। আমার চাচাও চেষ্টা করতেছে, বলতেছে, কিন্তু হচ্ছে না। এখনো আবার টাকা দেওয়া হয়েছে। তারপর যদি কিছু হয় ভাবতেছি যে কাগজপত্র সব ঠিক হইলে একবারে নিয়ে আসার চেষ্টা করব। এই যে কথা বলতে বলতে চলে আসলাম এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের এলাকার রাস্তা। এটা বাসাবো থেকে আমাদের সেই নন্দীপাড়া হয়ে মাদারটেক হয়ে মুস্তমাজির রাস্তা। এটা কখনোই আমি ভালো দেখি নাই, ভালো ছিলও না, এটা ভালো হবেও না। এটাকে নিয়ে আমার আর কিছু বলার নাই, দেখা যাক। এইভাবেই আমাদের গাড়ি নষ্ট হবে, আমরা ঠিক করব এই রাস্তায় চলাফেরা করতে করতে। এতে আমাদেরই তো লস। সরকার বা বিআরটি যারা রাস্তা ঠিক করে তাদের তো আর কেউ আসে যায় না। এই রাস্তাটা এত খারাপ, আজ পর্যন্ত এটার কোনো মেরামত আসে সিটি কর্পোরেশন থেকে কয়েকদিন পর পরে, যে দেখেন ইট বালু দিয়ে ঢেকে দিয়ে চলে যায়। এটা কোনো কথা? এখন রাস্তায় জ্যাম, এই জন্য ব্যাকআপ রাস্তা। এখানকার সব অলিগলি আমার চেনা, এটা বলতে পারেন বাইপাস রাস্তা। এখন এখান দিয়ে চলে যাচ্ছি বাসার রোডে। এখান দিয়ে গিয়ে সামনে গিয়ে আরেকটা বাইপাস রোডে উঠবো, কারণ রাস্তা সামনে বহুত খারাপ। এই বাইপাস রাস্তা দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে উঠে নন্দীপাড়া ব্রিজ পার হয়ে তারপর ওইদিকে রাস্তা আবার ভালো, তারপর বাসা। হয়তো আর 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই যে অবশেষে নন্দীপাড়া ব্রিজে পার হয়ে এই যে ভালো রাস্তায় আসলাম। এখান থেকে ব্রিজ থেকে মুস্তমাজি পর্যন্ত এই রাস্তাটা নতুন করছে। এই রাস্তাটা মোটামুটি ভালো, 2 বছর হলো করলো। এই রাস্তাটা অনেক ভালো, এই রাস্তা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কমপ্লেন হচ্ছে নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো পর্যন্ত খুবই খারাপ, আর অনেক বড় বড় অনেক ভারী অনেক বেশি গাড়ি চলে ওই রাস্তায়। এটা অতি শীঘ্রই ঠিক করা উচিত। অবশেষে চলে আসলাম সেই আমার ব্যাটারি গলিতে। এটা আমার বাড়ির গলির রাস্তা, এটাকে আমি ব্যাটারি গলি হিসাবেই চিনি, ডাকি, কারণ আমি ব্যাচেলার পয়েন্ট লাভার একজন, সেই জন্য। এই হচ্ছে ডান পাশে আমার বাড়ি, এখানে বাইক রাখি আমি সব সময়। এই যে স্ট্যান্ডটা রেখে আপনাদের দেখাচ্ছি কত কিলোমিটার চালানো হলো। এই যে 257 কিলোমিটার রাইড করা হলো আজকে। এ হলো আমার রাজশাহী টু ঢাকা ট্যুর।